এদিকে চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফেরার পর নতুন কর্মপরিকল্পনা ঠিক করবে বিএনপি। দেশে ফিরে সহায়ক সরকারের রূপরেখা দেবেন খালেদা জিয়া, পাশাপাশি জনমত গঠনে মাঠে নামবেন দলের নেতা কর্মীরা। এছাড়াও ষোড়শ সংশোধনীর রায় বাতিল ইস্যুতে সরকারের উপর চাপ সৃষ্টি করতে চায় এই দলটি। জাতীয় নির্বাচনের প্রস্তুতি সহ আরো কিছু সিদ্ধান্তের জন্য মূলত দলীয় প্রধানের জন্যই অপেক্ষা করছেন দলটির নেতা কর্মীরা। চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডন যাওয়ার পর থেকেই যেন খানিকটা ঝিমিয়ে পড়েছে বিএনপি। স্থবিরতা চলছে দলের সদস্য সংগ্রহ কার্যক্রমেও। ঈদের আগে ষোড়শ সংশোধনীর রায় বাতিল নিয়েই ব্যস্ত ছিল বিএনপি। এখন চেয়ারপারসনের দেশে ফেরার অপেক্ষা। আমাদের নেত্রী বিদেশে আছে, বিদেশ থেকে ফিরে এসে জনসমর্থন আদায়ের জন্য জনসংযোগমূলক আমরা কর্মসূচি দেব। দলের অগ্রাধিকার তালিকায় আছে সহায়ক সরকারের রূপরেখা প্রকাশ, নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের প্রস্তুতি, দলের সদস্য সংগ্রহ কার্যক্রম জোরদার করা আর ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করার মতো বিষয়গুলো। তবে সবার আগে কয়েকটি বিকল্প প্রস্তাব রেখে সহায়ক সরকারের রূপরেখা দেবে বিএনপি। সহায়ক সরকারের রূপরেখা প্রায় প্রস্তুত আছে। তারপরে এখানে একটা আমাদের দলীয়ভাবে এটা আলোচনার একটা বিষয় আছে। বিদেশ থেকে ওনার চিকিৎসা শেষে ফিরে আসলে যথাসময়ে জাতির সামনে এটা উত্থাপন করা হবে। এছাড়া ষোড়শ সংশোধনীর রায় বাতিল নিয়েও সরব থাকতে চাইছেন সবই ক্ষমতাসীনদের নীল নকশা। দায়িত্বশীল নেতারা বলছেন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করাকেই বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি। সকল কিছুর টার্গেট আমাদের লক্ষ্যবস্তু হল একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক, প্রতিযোগিতামূলক একটি নির্বাচন। আজকে নির্বাচন ব্যবস্থা যে আস্থা হারিয়েছে, নির্বাচনের উপর মানুষের আস্থা হারানোর পেছনে যে কারণগুলো, এগুলো তো জাতির সামনে পরিষ্কার। এবং এগুলোর সমাধান ব্যতীত নির্বাচনের আলাপ করে নির্বাচনের যে রুটিন যে পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো দিয়ে তো কোনো লাভ হবে না। জানা গেছে ঈদের পর খালেদা জিয়া দেশে ফিরলে মেয়াদোত্তীর্ণ অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি গঠনের কাজ শেষ করতে চায় দলটি। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, প্রধান দুই রাজনৈতিক দল নিয়ে তাদের আগামীর ভাবনা নিয়ে প্রতিবেদন দেখছিলাম সহকর্মীর। এই পর্যায়ে 15 মিনিটসে এই বিষয়ে আলোচনা করতে চাই। আলোচনার জন্য আজ আমাকে সময় দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর আতাউর রহমান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের 15 মিনিটসে আপনি আমাকে সময় দিয়েছেন। প্রতিবেদনেই দুই প্রধান দলের ভাবনা জানছিলাম, দর্শকদের জানাতে চাইছিলাম। আপনার কাছে একটু বিশ্লেষণ জানতে চাই যে দুই প্রধান রাজনৈতিক দল ভাবনাতে রেখেছে আগামী জাতীয় সংসদ নির্বাচন। একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য কতটা এই মুহূর্তে পরিবেশ তৈরি হয়েছে বলে আপনি মনে করছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি মনে করি যে নির্বাচনী হাওয়া আমরা দেখছি, কিন্তু এই পরিবেশ এখনো আমি বলবো না যে সুষ্ঠু হয়েছে। কেননা রাজনৈতিক দল বা নেতৃত্বের যে সমস্ত কথাবার্তা আমরা শুনছি, তাতে একটা সংঘাতপূর্ণ একটা রাজনীতির আমরা ওই শঙ্কাও দেখছি। সুতরাং আমি মনে করি যে এই দুই প্রধান দল এবং অন্যান্য যেগুলো ইম্পর্টেন্ট বা প্রাসঙ্গিক যে ইস্যুগুলোর উপরে দলগুলো যদি ডায়ালগ করতে পারতো, তাহলে পরিবেশটা আরেকটু আমি মনে হয় যে সহায়ক হতো। আর সেই সঙ্গে আমি বলবো যে এই যে ক্ষমতাসীন দল 9 বছর যে শাসন করেছে, সুতরাং তাদেরকে এখন আরেকটু অ্যাকোমোডেট করতে হবে। তারা যদি ওই একই কথা বলে যে গতবারের মতো নির্বাচনের দিকেই যদি চলে যায়, তাহলে অন্যান্য দল আর পার্টিসিপেট করতে পারবে না। সুতরাং আমি মনে করি তাদেরকে এগিয়ে আসতে হবে এবং সেই সঙ্গে বিশেষ করে জাতীয়তাবাদী দল বা বিএনপি, তাদেরকেও এগিয়ে আসতে হবে যে তারা মুখে মুখে যে সমস্ত একটা সংঘাতপূর্ণ রাজনীতির দিকে ইঙ্গিত করে, সেটার থেকে সরে আসতে হবে। তাদেরকেও এই নির্বাচনী রাজনীতির মধ্যে চলে আসতে হবে এবং তাদেরকে সহায়ক সরকারের একটা রূপরেখা, সেটা যতই ইমপারফেক্ট হোক, তাদেরকে দিতে হবে। কারণ শেষ মুহূর্তে দিলে মানুষ কিন্তু সেটাকে বুঝতে বুঝতে অনেক সময় পেরিয়ে যায়, যেটা আমরা 2014 সালে দেখেছি। সুতরাং এই ভুল আবার করলে চলবে না। সুতরাং নির্বাচনী রাজনীতির মধ্যেই দুই প্রধান দলকে আসতে হবে এবং অন্যান্য দল তখন বিভিন্ন প্রকার অ্যালায়েন্স তৈরি করতে চাবে, যার সুফল এই দুই বৃহৎ দলগুলো নিতে পারবে।
স্যার একটু জানার আগ্রহ হচ্ছে যে জনমত টানতে পরবর্তী 6টি সিটি কর্পোরেশন নির্বাচনেই মোটামুটি ভালো করার জন্য কাজ করছেন দলের নেতাকর্মীরা, এমনটাই ইঙ্গিত দিচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। অন্যদিকে সাবেক যেই দলটি প্রধান রাজনৈতিক দল বিএনপি, তাদের ক্ষমতাসীন যিনি নেত্রী তিনি দেশের বাইরে অবস্থান করছেন, তার ফেরার অপেক্ষা করছে দলটির নেতাকর্মীরা, তারপরেই হয়তো তাদের রূপরেখা সেই দলটির পক্ষ থেকে আসবে। কিন্তু এই রাজনীতির যে পট এই মুহূর্তে তৈরি হয়েছে, তাতে কি খানিকটা ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এগিয়ে রয়েছে কিনা? অবশ্যই আওয়ামী লীগ অনেকটাই এগিয়ে আছে, কেননা তারা বিগত 15-9 বছর ধারাবাহিকভাবে শাসন করেছে। আর সেই সঙ্গে বলবো যে তারা দলকে গোছানোরও একটা অনেক এগিয়ে গেছে, এবং জাতীয়তাবাদী দল বিভিন্ন ধরেন নিবর্তনমূলক যে সমস্ত সরকারের পক্ষ থেকে এবং নির্যাতনমূলক যে সমস্ত, সেগুলোরও শিকার হয়েছে। সুতরাং তারা দুর্বল, এবং সবচেয়ে বড় হচ্ছে তাদের যে দলীয় নেতৃত্ব, সেখানেও আমরা দুর্বলতা লক্ষ্য করছি। সুতরাং বিএনপিকে আরও সংহত হতে হবে, আরও নিজের মধ্যে যে সুসংহত না করা পর্যন্ত শুধু কথার রাজনীতিতে আগামী নির্বাচন অংশগ্রহণ করা যাবে না, বা আগামী নির্বাচনে জয় হতে পারবে না। সুতরাং জয়ী হতে হলে তাদেরকে আরও বেশি সুসংহত হতে হবে, তৃণমূল পর্যায়ে তাদেরকে নেতৃত্বকে যেতে হবে, এবং তাদেরকে আরও মোটিভেটেড বা উজ্জীবিত করতে হবে, যাতে করে নির্বাচনে এবং যে সমস্ত প্রার্থী আছে সেই বাছাইকে এখনই আরেকটু পরিষ্কার করতে হবে, যাতে করে জনগণ বুঝতে পারে। আমি মনে করি যে বিএনপির সমর্থন আছে, কিন্তু জনগণের এই সমর্থনকে তাদের কাজে লাগাতে হবে, বা সমর্থনকে নিজেদের পক্ষে আনতে হবে। কিন্তু এই বিষয়ে আরেকটি বিষয় জানা রয়েছে আমার, যে আওয়ামী লীগের নেতারা প্রায়ই বলে থাকে যে বিএনপি এই দলটি নিয়ে, বিএনপিকে নিয়ে তারা আসলে চিন্তিত নয়। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয় যে দেশের সাধারণ জনগণ সেই দলটির পক্ষেই রয়েছে। আদতে তেমনটা দেখা যাচ্ছে না, মাঠের রাজনীতিতে তেমনটা দেখা যাচ্ছে না, রাজপথের রাজনীতিতে বিএনপির তেমন ভূমিকা নেই। আমি আপনার কাছে জানতে চাইছি যে এই দলটির বর্তমান অবস্থা আপনি কেমন দেখছেন? না, দুই দলই একটা মেরুকরণ প্রক্রিয়ায় এক্সট্রিম পজিশন আমি বলবো যে নিয়েছে। কেননা এটাও যেমন সত্য নয় যে আওয়ামী লীগ জনগণের কাছ থেকে আস্থা হারিয়েছে, আবার সেই সঙ্গে এটাও সত্য নয় যে জনগণের সব সমর্থন বিএনপি পেয়েছে। সুতরাং এই মাঝামাঝি সত্যটা, এবং আমরা চাই যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি জনগণ ভোট দিতে পারে তখনই বেরিয়ে আসবে, এবং সেজন্য দুই দলই প্রিপারেশন করতে হবে, দুই দলই সেটাকে আস্থায় আনতে হবে জনগণকে। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি না যে জনগণ শুধু মুখের কথায় দুই দলের মধ্যে রয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি জনগণের ভোটকে কিভাবে নিবে সেটার যে একটা নির্বাচন কমিশনের মাধ্যমে যে একটা সুষ্ঠু পরিকল্পনা, সেটা কিন্তু আমরা এখনো দেখছি না। এবং এই নির্বাচন কমিশন আরও যদি শক্তিশালী না হয়, আরও যদি মোটিভেটেড না হয় এবং কমিটেড না হয়, আমি মনে করি যে আগামী নির্বাচন তারা সুষ্ঠু করে করতে পারবে না। সুতরাং এই বিষয়টি একটু বিস্তারিত জানতে চাই স্যার আপনার কাছে, যে নির্বাচন কোন সরকারের অধীন, সেটি নিয়েই আসলে যতদিন এগোবে মতবিরোধটা আরো তীব্র হবে। না, এই সংকট কাটিয়ে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু জনগণ মেনে নেবে এমন একটি নির্বাচন করার জন্য তাৎক্ষণিকভাবে আসলে কি করা প্রয়োজন বলে আপনি মনে করছেন? আমার হাতে সময় খুব কম রয়েছে। আমি মনে করি যে এই যে বাংলাদেশের সংবিধানের আওতায় যতটুকু বিরোধী দলগুলোকে ছাড় দেওয়া যায় এবং তাদেরকে সমঝোতার মধ্যে আনা যায়, এবং বর্তমান প্রধানমন্ত্রীকে রেখেই যদি জাতীয় সংসদ সদস্যগণ পদত্যাগ করেন, তাহলে আমি মনে করি যে ইট উইল পেভ দ্য ওয়ে। এটা একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা ভালো দিক বা একটা সুষ্ঠু পরিবেশ গড়ে তুলবে। সুতরাং বর্তমান প্রধানমন্ত্রী কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে চালিয়ে যেতে পারেন, কিন্তু এই সংসদকে, যেটা অন্যান্য সব দেশেই হয়, এই সংসদকে আমি মনে করি যে তাদেরকে পদত্যাগের মাধ্যমে এই একটা সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া শুরু হতে পারে।
ডক্টর আতাউর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাকে 15 মিনিটসের সময় দিয়েছেন। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে নিশ্চয়ই আপনার সঙ্গে আলোচনা হবে। দর্শক, 15 মিনিটসে আজ প্রধান খবরটি নিয়ে একজন রাষ্ট্রবিজ্ঞানীর সঙ্গে চুলচেরা বিশ্লেষণ করছিলাম, তার মন্তব্য শুনছিলাম। আজ সময় একদমই শেষ, কাল আবারও দেখা হবে।